মুখর বাংলায় স্বাগত জানিয়ে বলি, সেটা হলো যে দেখুন, আহ, আহ, পুজোর শুরুতে, মানে পুজোর শুরু কোথায় বলবো সেটাই তো বুঝতে পারছি না। কারণ আমি যে অঞ্চলটায় আছি, বলেছি তো আপনাদের যে আহ মহালয়ারও 2-3 দিন আগে থেকে এখানে যাতায়াত শুরু হয়ে গেছে পাবলিকের। তারপরে তো অফিসিয়ালি মহালয়ার আগের দিন হলো, এবং এর শেষটা সেই কার্নিভালের দিন। সুতরাং পুজোর শুরু আর শেষ সেটা বোঝার উপায় আর নেই। তবুও ওই মহালয়ার আগে থেকেই বিভিন্ন আহ, রাজনীতিবিদদের পুজোকে উপলক্ষ করে, লক্ষ্য হচ্ছে রাজনীতি, পুজোকে উপলক্ষ করে যা কিছু পোস্ট বা দেখানো, সেগুলো শুরু হয়ে গেছিল। তো সেরকমই একটি পোস্টে আহ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তার একটা লুক বেরিয়েছিল একেবারে সেই সিনেমা আর্টিস্টদের মতন। তো তাতে আমরা সবকিছুই তো এখন দেখি, দেখে বিস্মিত হওয়াটা তো ভুলে গেছি। যাই হোক, একটা ভালো ছবি। আজকালকার যেরকম হয়, সেলিব্রিটিদের জিমে যাওয়ার, জিম করার ফলে যে শরীরের এত মেদ ঝরানো একটা ঝকঝকে চেহারা, এবং এখনকার জেনারেশন জেড এর জন্য একটা ছবি। তো সেটার দেখে কিছু বুঝে ওঠার আগেই দেখলাম যে তার যে চেলা চামুন্ডা যারা, মানে ওই ওই সেকেন্ড ইন কমান্ডকে ডিফেন্ড করার জন্য লেগে পড়লেন, তার মধ্যে বলতে শুরু করলেন যে কেন রাজনীতিবিদ, তাহলে কি তার এরকম চেহারা হতে পারে না? এটা নতুন যুগের রাজনীতি নিশ্চয়ই। আহ সেইটাকে একেবারে ডিফেন্ড করে ওটাকে এস্টাবলিশ করে ছাড়লেন। অর্থাৎ রাজনীতিবিদ মানেই যে কাঁধে ঝোলা, আহ আলু থালু বেশ, কিংবা নিজের দিকে কোনো খেয়াল নেই, কিংবা খুব সুপরিপাটি গান্ধী টুপি, কিংবা আতেল মার্কা, এই যে একটা লুক আমাদের ট্র্যাডিশনাল দেখে আসছিলাম, যে মানুষের সেবায় যিনি থাকবেন তার নিজের দিকে খুব একটা খেয়াল থাকবে না, সেই রকম পারসেপশনটাকে ভেঙে দিয়ে জেনারেশন জেড এর জন্য যে প্রতিনিধি, তাকে এস্টাবলিশ করে তার চালা চামুন্ডারা বললেন যে এটাই ঠিক, এটাই একদম আপডেটেড। তো ঠিক আছে, আমরা যারা পুরনো মানুষজন আছি তারা এটাও মেনে নিলাম, মানে মানতে বাধ্য হলাম যে যা তোমরা দেবে ভাই তাই নেব। তো এরকম অবস্থায় যখন দেখি যে রাজনীতিবিদ, বিশেষ করে যারা রুল করছেন, যাদের হাতে সর্বময় ক্ষমতা, তারা আহ, পুজোটাকে উপলক্ষ করে, লক্ষ্য কিন্তু অন্য কিছু, ইমেজ বিল্ডিং বা ভোট ব্যাংকের দিকে নজর, বা নিজেকে এক্সিবিট করা, মানে কি বলবো, বিজ্ঞাপিত করা, সেই রকম একটা চিত্রনাট্য কিন্তু প্রত্যেকের হাতেই আছে। কেউ বা ওই বরানগর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করছেন কোনো নায়িকা, তিনি এমএলএ হয়েছেন। তো সেকেন্ড ইন কমান্ড এই অষ্টমীর দিন দেখলাম যে দমদমের কোনো একটি পুজো এবং বাগুইহাটির পুজোয় তিনি নিখুঁত চিত্রনাট্য, সকন্যা এসে পরিযায়ীরা রেডি ছিলেন, পরিযায়ীদের হাতে গল্প করে তাদের হাতে উপহার তুলে দিলেন, মাতৃ মূর্তি প্রণাম করলেন। তারপরে আরেক জায়গায় সেখানে ফুচকাওয়ালা রেডি ছিল, তিনি ফুচকা খেলেন, ফুচকা খেয়ে ইমেজ বিল্ডিং করলেন। নিশ্চয়ই ফুচকা তিনি খান, খেতেই পারেন, কিন্তু সবটাই তো ক্যামেরা ফিট করে হয়। অর্থাৎ তিনি কত ডাউন টু আর্থ, তিনি ওই আমাদেরই মতন পুজোয় ফুচকা খান। তো এই যে ব্যাপারগুলো, তার সঙ্গে আহ, যারা থাকেন পুজো উদ্যোক্তা, লোকাল এমএলএ হোক যাই হোক, তারা সবকিছু অর্ডার মতন রেডি রাখেন, ক্যামেরার সামনে শুধু ব্যাপারটা ঘটে, এবং নিখুঁত সময়ের আহ, এটা থাকে, পরিমাপটা থাকে, একটু সময় যাতে নষ্ট না হয়, সব রেডি আছে। তো এরকম ব্যাপার স্যাপার যখন ঘটে, তখন মনে হয় যে পশ্চিমবঙ্গে যতজন এমপি আছেন তৃণমূল বাদ দিয়ে, এরকম এমপি যদি থাকেন, তৃণমূলের বাইরে 2-1 পিস যদি থাকেন, রাজ্যসভার বলছি না, ইলেকটেড, তাদের কি এইরকম স্পেশাল ব্যাপার স্যাপার ঘটে? মানে তৃণমূলের এমপি হলে তো তার ব্যাপার তো হবেই, কিন্তু তৃণমূল ছাড়া যারা এমপি এবং তৃণমূলেরও এমপি, যুবরাজ মানে সেকেন্ড ইন কমান্ড ছাড়া,
তাদের জন্য কি এইরকম ব্যবস্থা থাকে? যেমন ধরুন ওই বিজেপির বড় নেতা যেদিন এলেন আহ পুজো উদ্বোধনে কালীঘাটের পর, যখন আবার ইজেড সিসি বা অন্য কোথাও গেলেন, তখন বিদ্যাসাগরের জন্মদিনটা যেভাবে সেকেন্ড ইন কমান্ড পালন করলেন, অর্থাৎ শটান চলে গেলেন সেই কলেজে এবং সেখানে গিয়ে মূর্তিতে একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, এবং সেখানের কলেজ কর্তৃপক্ষ দেখবেন যে গদগদ ভাবটা দেখালেন তিনি আসার পর, যে একেবারে সাংঘাতিক একটা মানে তার আবাহন করা হলো, সেই ব্যাপারটা ফুলের তোড়া নিয়েই হোক বা খুব সুন্দর বডি ল্যাঙ্গুয়েজে হোক, সেটা কি তৃণমূলের অন্য এমপিরা এরকম বিদ্যাসাগরের জন্মদিনে তার মাল্যদান করতে গেলে এই ট্রিটমেন্ট পাবেন? বিরোধীদের কথা ছেড়েই দিন, বিরোধীরা তো পাবেন বলে মনে হয় না, কিন্তু তিনি পাবেন। তিনি তো পেয়েছেন, অন্যদের বেলায় এরকমটা হবে তো? তো করোনার সময় আমরা দেখেছিলাম না যে গঙ্গাসাগরের যে মেলা চলছিল তার মধ্যে তিনি উম, উল্টো সুরে গান গাইছিলেন, একটু একটু বিপ্লবী সুরে গান গাইছিলেন, এবং করোনা ঠেকানোর জন্য যে মেজার গুলো ছিলেন তার জন্য এমপি হয়ে ডিএমএসপি দের ডেকে একটা স্পেশাল মিটিং করেছিলেন। আচ্ছা, এই ডিএমএসপি দের ডেকে স্পেশাল মিটিং বিরোধী দলের এমপি, জিতে আসা এমপিরা করতে পারবেন তো? কোনো কারণে তার কনস্টিটিউয়েন্সিতে যদি মনে হয় যে একটা কিছু মেজার নেওয়া দরকার, সেখানে এসপিডিএমরা যাবেন তো? আর তৃণমূলের অন্য এমপিরা এই পাওয়ারটা এনজয় করবেন তো? তো এই যে 7.5 লাখের ওপরে ভোটে জিতে ব্যবধানে, মানে ক্রমশ ব্যবধানটা বাড়াচ্ছেন 2014 পর থেকে, এবং সেই যে জিতে একটা রেকর্ড করে ফার্স্ট হয়েছেন বোধহয় ভারতবর্ষে, সেটা উনি পার্লামেন্টেও বলেছেন গর্ব করে। তো এইরকম এহেন, যদিও তার ব্যবধানে জেতাটার মধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা কত 96% না কত পার্সেন্ট ভোট পড়ে, কোথায় পড়ে, কেন পড়ে, কিভাবে পড়ে, সেটা নিয়ে অনেক বিশ্লেষণ আছে। তো এই যে ব্যাপারগুলো, সেইগুলোর ক্ষেত্রে আহ এই যে স্পেশাল স্ট্যাটাসটা উনি উপভোগ করেন, সেইটা কিন্তু উম একটা ভাববার বিষয়। আর সেইখানে আহ, কোনো একটা সময় রাজ্যপালের আহ কোনো একটা কারণে ডিএমএসপিরা না গিয়ে কোথায় গেছিল, এই নিয়ে যিনি ফটো হয়ে গেছেন তিনি কি বলে গেছেন একটু শুনি। রাজ্যপাল যখন একটা পিও ভিজিট করবেন, সেখানে প্রেজেন্স অফ এসপি ইজ ম্যান্ডেটরি। এসপিকে থাকতে হবে, আপনি চান কি না চান। কিন্তু এসপি নেই, ডিএম নেই, কেউ নেই। তারা সবাই চলে গেছে যুবরাজের করোনেশনে, সেই করোনেশনে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী হাজির আছে। ভেন্টিলেটার দেখো আজকে, স্মরণীয় দিন বাঙালির জীবনে। হ্যাঁ, এটা তো শুনলাম আমরা, কিন্তু যেটা উম, এবারে বলার আছে সেটা হলো যে দেখুন, আহ পুজোটা উপলক্ষ, কিন্তু পুজো অনেক সময় আমাদের যন্ত্রণারও কারণ হয়। অনেক সময়, কেন বেশিরভাগ সময় যন্ত্রণার কারণ কিরকম হয় সেটা তো আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, কারণ যে পুজোটার কাছে আমি আছি সেই পুজোটায় অনেক বছর ধরেই, অনেক বছর ধরেই এই যন্ত্রণাটা আছে। এটা যে 2011 থেকে আমি বলবো না, কারণ আহ 11-র আগে পুজো নিয়ে রাজনীতির মাতামাতি যারা রাজত্ব করতেন তাদের তো খুব একটা ছিল না, কিন্তু তাদের আমলেই যে অঞ্চলটায় আমি আছি সেই অঞ্চলে আহ তখনকার যিনি মন্ত্রী ছিলেন, এমএলএ ছিলেন, তার পরোক্ষ মদতেই এই পুজোটার বাড়বাড়ন্ত, এবং এখন যিনি কর্ণধার পুজোটার সর্বময় কর্তা, তিনি তখন কাউন্সিলর ছিলেন, খুব একটা কিছু ছিলেন না, কিন্তু তিনি ওই পার্টিতে ছিলেন। তিনি পরবর্তীকালে দল বদল করেন, এমএলএ হন, এবং তারপরে আস্তে আস্তে কিন্তু আহ, ওই পার্টিতে থেকে এই পার্টিতে এসে ব্যাপারটা কিন্তু এখন এমন জায়গায় গেছে যে আপনাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে জলের মধ্যেও কিরকম ভাবে কাণ্ডজ্ঞানহীন প্রশাসন পাবলিককে, পাবলিকের তো হুঁশ নেই, 12 জন সহনাগরিক মৃত্যুর পরেও প্রশাসনের চেতাবনী সত্ত্বেও তারা ঠাকুর দেখে বেরিয়েছে পঞ্চমী এই দ্বিতীয়ার দিন থেকে ওই জলের মধ্যে, প্রশাসনও কিচ্ছু বলেনি। এবং এই ব্যাপারটায়
অসুবিধাটা একটাই যে বিকেল 4টের পর থেকে পরের দিন ভোর 6টা অবধি আপনার যদি কোনো এমার্জেন্সি হয়, বয়স্ক মানুষজন যদি থাকে, যদি এমার্জেন্সি হয়, তখন কোন গ্রিন গ্রিন করিডোর করে আপনাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে সেইটা কিন্তু খুব একটা বোঝার উপায় নেই। একটু ওই মা দুর্গার ভরসায় বা আল্লাহর ভরসায় কিন্তু থেকে যেতে হবে। কারণ একটা অপরিসর রাস্তা, মেন রোড যেটি, ধরুন এমনিতেই 12 মাস ওখানে দুটো টোটো আর একটা দুটো অ্যাম্বাসেডার মুখোমুখি হলেই ট্রাফিক জ্যাম হয়ে যায়। সেখানে যদি লাখ লাখ লোক যদি 20-22 দিন ধরে ওই বিকেল 4টে থেকে আহ সকাল 6টা, তারপরে একটু বাস চলা যোগ্য হয়, চলতে থাকে, তাহলে কোন কার ক্ষমতা আছে যে কোনো অ্যাম্বুলেন্স ঢোকে? কারণ প্রাইভেট গাড়িগুলো তো বেরোতে পারেই না। সেগুলোর গ্যারেজের সামনে আপনার খাবারের স্টল করে দেওয়া হয়েছে, এবং গাড়ি বেরোবার কোনো রাস্তাই নেই, কারণ একমুখী জনতা চলছে। এবং আপনার কোনো প্রয়োজনে পায়ে হেঁটেও আপনি সেই জনতার সঙ্গে বা জনতার উল্টো দিক থেকে আপনি আপনার নিজের বাড়িতে কোনো এমার্জেন্সিতে পায়ে হেঁটেও ঢুকতে পারবেন না, গাড়ি তো দূরের কথা। তো এখানে অবস্থায় প্রত্যেক বছর দুরু দুরু বক্ষে এখানে মানুষজন থাকেন। আপনি যদি সার্ভে করেন, প্রকাশ্যে এরা কেউ কিচ্ছু বলবে না, কারণ থ্রেড কালচার, ভয়। কিন্তু লাই ডিটেক্টরে যদি বসানো যায় তাহলে কিন্তু সত্যিটা বেরিয়ে আসবে, কারণ চুপি চুপি কিন্তু প্রত্যেকে আহ কি বলবো, খুবই কষ্টে থাকে। তারা তাদের কষ্ট নিয়ে কি কষ্ট করে থাকে সেটা তারাই জানে। সুতরাং আপনি প্রকাশ্যে এদের কাছ থেকে কোনো পাবেন না, বাইট তো দূরের কথা, কিছুই পাবেন না, কারণ থ্রেড কালচার। তো সেহানো অবস্থায় এই পুজোটার কথা কেন বলছি? কারণ যে পুজো নিয়ে এত শোরগোল হচ্ছে ওই মধ্য কলকাতায়, সেই পুজোকে বারবার ডিফেন্ড করতে গিয়ে কিন্তু এই সমস্ত পুজোর উদাহরণ তোলা হচ্ছে। অমুক বসুর পুজো, অমুক দাদার পুজো। তো এই যে ব্যাপারটা আমি বললাম, তো সেই ব্যাপারটা নিয়ে উম হয়তো দুর্গাপুজোর কনটেক্সটে না, কিন্তু কেন হয় ধরুন, আহ রুলিং পার্টির ম্যাক্সিমাম পুজোই তো এক আধটা পুজো যদি বা ওই অন্য দলের, এবং অন্য দল বলতে কি, সেখানে সিপিএম কংগ্রেস না, সেই বাইনারি, অর্থাৎ ওই যে দুটো পার্টিতে টক্কর হয় ভোটের সময় সেই দুটো পার্টিরই, তাদের বোধহয় কত শতাংশ পুজো তাদের হাতে কেউ জানে না, হয়তো মফস্বলে একটু একটু করে হচ্ছে। কিন্তু কলকাতা শহরের পর আমরা ওই সল্ট লেকের বিজে ব্লকে কয়েকটা দেখতে পাই, ইজেডসিসি তে একটি সরকারি জায়গা ভাড়া করে একটা পুজো হচ্ছে বেশ কিছুদিন ধরে, আর ওই সন্তোষ মিত্র স্কোয়ার যেটা কনভার্ট হয়েছে এখন বিজেপির পুজো, কিন্তু ওটা অনাদিকাল থেকে ওইখানে পুজো হয়ে আসছে। কোনোদিন ওটাকে নিয়ে এত অশান্তি কোনোদিন হয়নি। এবং যে কারণেই হোক, থিমের কারণে হোক, যে কারণেই হোক, যে বাধা আসছে, এবং আপনি লক্ষ্য করে দেখবেন ওই এইটাকে ব্যালেন্স করার জন্য মাঝে মাঝে দেশপ্রিয় পার্ক আর কোথায় একটু কার নাচ বন্ধ হয়েছে, কার গান বন্ধ হয়েছে, ওটাকে একটু খোঁচা দেওয়া হচ্ছে, যাতে পুলিশ সেফটি ভালভের মতন বলতে পারে না আমরা নির্দিষ্ট কাউকে করিনি, আমরা অন্যদেরও করছি। কিন্তু অন্যদের যে কেমন করছে, তাহলে আমি যে পুজোয় আছি সেটাও খুব হাই ফাই পুজো, সেখানে অধিবাসীদের কষ্টটা প্রশাসন কতটা বোঝে সেটা তো আমার থেকে বেশি কেউ জানে না। তো সুতরাং সেই ব্যাপারটা নিয়ে কেন এরকম হয়, অর্থাৎ পুজোটাকে উপলক্ষ করেও কেন এরকম হয়, সেটার 12 মাসে 13 পার্বণের একটা উম, ইতিহাস আছে। অর্থাৎ সব সময় কোনো না কোনো ভাবে ডিস্টার্ব করা বিরোধীদের, সে কাউন্সিলর হতে পারে, এমএলএ হতে পারে, এমপি হতে পারে, যাই হতে পারে। এবং ওই যে দুটো পার্টি, অন্য কোনো পার্টি তো এখন কিছু করতে পারে না। তো সুতরাং ওই দুটো পার্টির মধ্যে কি হয় সেইটা কি বলে গেছিলেন আরেকবার শুনি। কোনো কারণে আপনাকে, আপনার মনে হয় কি আপনাকে স্তব্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র রচনা করা হয়েছে? দেখুন, শুধু আমি না, এ বাংলায় অনেককেই সাইলেন্স করে দেওয়ার চেষ্টা চলছে। আমি একা কেন হব? আপনাকে একটু পিছিয়ে যেতে হবে। সজল ঘোষ তখনও কাউন্সিলর হয়নি, কোভিডের টাইমে ওর বাড়িতে হঠাৎ মুচিপাড়া থানা পুলিশ গিয়ে ওকে বের করে আনবে।
সেই দরজা ভাঙার দৃশ্য এখনো চোখে ভাসছে। এই যে ব্যাপারটা, এইটা কি আপনি আমাকে বলুন, এটা কি কোনো প্রয়োজন ছিল? তো বলতেই পারতেন যে ইউ কাম টু পুলিশ স্টেশন, হ্যাভ এ টক টু আস অ্যান্ড গেট দি ম্যাটার সর্টেড আউট। তা না করে যে জিনিসটা করলো, তার মানে কি আমরা তোমাকে ভয় দেখাচ্ছি, আমরা শাসক, তুমি ভীত হও। এই যে পুজো উপলক্ষ, লক্ষ্য কি, সামনে 2026, আর কয়েকটা মাস পরেই এই যে রণহুঙ্কার, এই যে দেখানোপনা, এই যে পুজোর আর পুজো নেই, আমাদের ফেলে আসা পুজো, সেখানে আড্ডা হতো, সেখানে অনেক কিছু রাজনীতিও হতো, কিন্তু এই যে পুজোটার কথা আমি বলছি, যে পুজোয় আমি আছি, আপনাদের ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি, সেই পুজোটা একেবারে একটা কয়েকটা লোকের ঘরোয়া পুজো ছিল, এবং আদিতে নাম ছিল কল্যাণ সমিতির পুজো। সেই কল্যাণ সমিতির পুজো বাবারা করতো। সেই পুজোটা আস্তে 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 তার মধ্যে একটা কর্পোরেট ছাপ এসে গেল, যখনই তার মধ্যে পাওয়ারের গন্ধ আসলো, অর্থাৎ তখনও তৃণমূল পাওয়ারে আসেনি। 2009-এ এখানকার যিনি মেইন উদ্যোক্তা, এখন যিনি মন্ত্রী, তিনি তখন সিপিএম থেকে এই পার্টিতে এসে, কাউন্সিলর ছিলেন সিপিএম এর, এই পার্টিতে এসে দলবদল করে সিপিএম এর জমানাতেই যখন এমএলএ হলেন, তারপরে আস্তে আস্তে মন্ত্রী হলেন। সেই যে পাড়ার বাবাদের পুজো, যেটাকে লিগাসি বহন করে এটা 50 ইয়ার্স প্লাস হয়ে গেছে, কাউন্ট করা হয় যখন, তো সেটা যে কি করে এত কর্পোরেট লুক হয়ে গেল, কি করে আসলে শক্তি প্রদর্শনের জায়গা হয়ে গেল, এবং লাইটিং এর থামে থামে কিন্তু সেই এমএলএ মন্ত্রীর ছবি সর্বত্র, তার সঙ্গে আহ, মুখ্যমন্ত্রী বা সেকেন্ড ইন কমান্ডের ছবি তো চারিদিকে ছড়ানো আছেই। কি করে হয়ে গেল সেই ইভলিউশনটা? আমাদের মতন যারা অনেক দিন ধরে পুজোটাকে দেখছি তারা দেখছি, এবং আবারও বললাম, জান প্রাণ হাতে করে এখানে বসে থাকতে হয় যে কবে পুজোটা শেষ হবে, পুজো কবে আসবে, এটা চিন্তা করলে অন্তত এখান থেকে যারা বসবাস করে তাদের আতঙ্ক হয়, এবং পুজোটা চলাকালীন কবে শেষ হবে। আনন্দ তো দূরের কথা, তখন নর্মাল লাইফটা লিড করতে পারবে সবাই স্বাধীন মতন। এই যে আতঙ্ক নিয়ে বেঁচে থাকা, এটাকে আপনাদের, যদি আমি ভুল বলে থাকি, আপনারা একটু সার্ভে করে দেখবেন যে আমি কি ভুল বললাম। আর যাদের এইরকম পুজোর মধ্যে থাকতে হয় এবং বয়স্ক লোক, তাদের তো সবসময় একটা চিন্তা হয়। তো যাই হোক, এইরকম পুজো, এবং এখানে এই অঞ্চলটাতে 12 মাস উৎসব লেগে থাকে, একটার পর একটা উৎসব, এবং সেই উৎসবগুলো সব লেন্দি লেন্দি লেন্দি, সবাইকে বেশ টেনে টেনে বড় করা হয়, কারণ মানুষকে ভরিয়ে রাখা হয় একটা কি বলবো, একটা একটা আবেশ দিয়ে, একটা যা কিছু দিয়ে, যে আমরা ভীষণ ভালো আছি, আমাদের কোনো দুঃখ কষ্ট নেই, সব সময় ভরিয়ে রেখেছি। রাষ্ট্র সব দায়িত্ব নিয়ে নিয়েছে, আমার দুঃখ কষ্ট যন্ত্রণা সব নিয়ে নিয়েছে, কিন্তু তা সত্ত্বেও যন্ত্রণায় কিন্তু আছি। পুজো কবে শেষ হবে? ধন্যবাদ, ভালো থাকবেন।